ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে, তাই না? আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে পুরানো দিনের সেই দাদু ঠাকুমার কথা মনে পড়ে যায়। তাই সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন, মাথা কাটা লাশ। রাত হলেই শ্যামপুর গ্রামে শুনশান নীরবতা নেমে আসে। এই নীরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিঝি পোকার ডাক। একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে কুসুমপুর গ্রাম। শুনশান নীরবতার ওই গ্রামে আজও রাত নেমে এসেছে, কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ। খেয়ে ঘুমিয়ে পড়তো যে কৃষক, সেও এসে ভিড় করেছে কালিনীর শাখা নদীর শুলিনার তীরে। ব্যাপার কিছুই না, সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ। সবাই যে যার মতো বলা বলি করছে, চিনতে চেষ্টা করছে লাশটাকে, কিন্তু কেউ কারণ পারছে না। কেউ এই মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে। এখন চারিদিকে লোক পাঠানো হয়েছে মাথার খোঁজে। মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দফন করার জন্য কেউ এগোচ্ছে না। এর মাঝেই কোনো উৎসুক জনতা দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে চলেছে, কিন্তু কোনো ফলাফল নেই। হাতে পায়ে চিহ্ন নেই যে লাশটাকে চেনা যায়। রাত যত বাড়তে থাকে তত ভিড়ও বাড়তে থাকে। মাঝে ভিড়ের চাপ একটু কমে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ির সুলেখাকে পাওয়া যাচ্ছে না। ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল। তারপর থেকে ওর আর পাত্তা নেই। সৎ মাও সুলেখার কোনো খোঁজ করেনি। এখনও সুলেখার মায়ের কোনো দেখা নেই। শুধু ওর বড় ভাই জমির শেখ কান্নাকাটি করে চলেছে লাশটার পাশে। অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বারবার আচার খেয়ে খেয়ে মরা কান্না জুড়েছে জামাল শেখ। ছোট্ট বোনটাকে অনেক ভালোবাসত সে। সকালে ঝগড়া হওয়ার সময় বলেছিল, যা দূর হয়ে যা, মর গিয়ে। এখন সেই কথা শুনে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল সে, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝেই গ্রামের 3 জন মুরব্বি নিজেদের মাঝেই ঝগড়া করতে লাগলো। কেউ এই লাশটাকে দাফন করতে চায়, কেউ নিয়ে ফেলতে চায় পানিতে যেখান থেকে ভেসে এসেছে। কেউ কেউ জানাজা পড়ার জন্যই বসে থাকলো, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝেই একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই চিৎকারের উৎসের দিকে। সেখানে এক 12-13 বছরের ছেলে মাটিতে হোঁচট খেয়ে উল্টে পড়ে গেছে। সে চিৎকার করছে ভয়ে, কারণ সে যে জিনিসটার সাথে হোঁচট খেয়েছে সেটা আর কিছুই না, ওই 42 লাশের মাথা। মাটিতে সামান্য গর্ত করে
কেউ ঠুকিয়ে রেখেছিল, কিন্তু মাটি আলগা হওয়াতে তাতে হোঁচট খেয়েছে ছেলেটা। এরপরই ওঠে কান্নাকাটির রোল। সুলেখার নাকের ফুল দেখেই সবাই চিনে ফেলে এটা সুলেখার লাশ। সাথে সাথেই 2-3 জন মিলে সেই লাশের মাথা নিয়ে এসে লাশের পাশে রাখে। মরা কান্না জুড়ে দেয় জামাল শেখ আর তার আত্মীয় স্বজনরা। গ্রামের মাতব্বরদের মাঝে 2-3 জন ওই লাশের জানাজা করে দাফন করতে চায় না। 4-5 জন তাদের সাথে কোরআন হাদিস নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। ওই গ্রামের মসজিদের মৌলানার সাথে তর্ক লেগে যায় করিম মৌলা ও তার ছেলে রহমান মোল্লার। শেষে কোনো মীমাংসা করতে না পেরে সেই লাশ 2-3 জন মিলে কোনো রকম জানাজা করে দাফন করে। এর মাঝে গ্রামের হেডমাস্টার সবুজ মিয়াও ছিল। সবুজ মিয়া নিজের দায় থেকে এই কাজে উৎসাহ দেবার জন্য দোষী সাব্যস্ত হয়। দিন 7 সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক ডানা মেলতে থাকে। কেউ কেউ বলা শুরু করে সবুজ মিয়া এই সুলেখার প্রেমের সম্পর্ক ছিল। আর এর রেশ ধরেই কয়েকদিন পর আবার সালিশি সভা ডাকা হয়। যেই 3 জন লাশ দাফন ও জানাজা করতে চায়নি, তাদের রায়ে সবুজ মিয়াকে এক ঘরে করে রাখা হলো। এর মাঝে সবাই সুলেখার কথা প্রায় ভুলে গেল। 2 সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদের ইমাম ইসমাইল মিয়া ফজরের নামাজের আজান দিতে গিয়ে এক বীভৎস দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ল। সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায়। কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়েছে। অনেকক্ষণ পর তার যখন জ্ঞান ফিরল, সে সবাইকে নিয়ে যায় সুলেখার লাশ যেখানে দফন করা হয়েছিল সেখানে। সুলেখার লাশের পাশে একটা জারুল গাছ আছে। সেখানে একটা ডালে পাওয়া যায় করিম মৌলার ছিন্ন ভিন্ন লাশ। প্রথমে কেউ চিনতে পারেনি, কিন্তু গাছের গোড়ায় কে যেন লাশের মাথাটা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। দৃশ্যটা দেখে অনেকেই সহ্য করতে পারেনি। শেষে পুলিশ ডেকে পাঠানো হয়। পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য। এর মাঝে রহমান মোল্লা খেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে। বিকেল যেতে না যেতেই সবুজ মিয়ার বাড়ি আগুনে জ্বালিয়ে দেয় সে। সবাইকে বলে বেড়াতে থাকে সবুজ মিয়া গুন্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে। এই সময় তার সাঙ্গপাঙ্গরা সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো মারধর করতে থাকে। শেষে মার খেয়ে সবুজ মিয়া অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুল ঘরের একটা রুমে বেঁধে রাখে। সবাই গোপনে সুলেখার ভূতের কথা বললেও রহমান মোল্লার ভয়ে কেউ মুখ খোলেনি। এর 3 দিন পরেই আবার শ্যামপুর গ্রামে শোরগোল ওঠে। এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মোল্লার মাথা কাটা লাশ। মাথা কাটা লাশ গ্রামবাসী 2টা দেখেছে, কিন্তু এই রহমান মোল্লার লাশের পায়ের দিকটা ছিল না, পাশেই পড়েছিল হাড়গোড়। যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে। এবার পুলিশ এসে সবাইকে জেরা করতে শুরু করে।
এবং গ্রামের বেশ কয়েকজন লোকজন পালিয়ে যায় ভয়ে। কিন্তু পুলিশকে রহমানের ভাই রহিম মোল্লা টাকা খাইয়ে বিদায় করে দেয়। গ্রামবাসী স্বস্তি পেলেও ভয়ে বাড়ি থেকে দিনের বেলাও লোকজন বের হওয়া বন্ধ করে দেয়। এর 7 দিন পরেই পরপর 2 জন লোকের লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায়। এই 2 জন হলো গ্রামের সেই 2 মুরব্বী যারা সুলেখার লাশ দফনে বাধা দিয়েছিল, যারা সুলেখার জানাজা করতে চায়নি। গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায়। যারা সেই রাতে মুরব্বীদের সাথে গলা মিলিয়েছিল তারা দূরের গ্রামে পালিয়ে যায়। এর মাঝে পুলিশ এসে 2 বার সবাইকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু খুনি ধরা পড়ে না। এর ঠিক 2-3 দিন পরে অমাবস্যা রাতে রহিম মোল্লা শুয়ে আছে ওর ঘরের খাটে। প্রতিদিনের চেয়ে এই অমাবস্যার রাত ছিল বেশি শুনশান। রহিম মোল্লা গভীর ঘুমে। এমন সময় দরজায় টোকা পড়ে। গুনে গুনে 3টে টোকার শব্দ হয়, আর তাতেই রহিম মোল্লা জেগে ওঠে। কিন্তু দরজা খুলে হতভম্ব হয়ে পড়ল সে। দেখে তার সামনে দাঁড়িয়েছিল একটা লাশ। কিছু বুঝে ওঠার আগেই সেই লাশের ডান হাত তার মাথার উপর উঠে আসে এবং জ্ঞান হারায় রহিম মোল্লা। জ্ঞান ফেরে একটা কুয়াশাচ্ছন্ন এলাকায়। চারিদিকে ঘন কুয়াশার মাঝে কয়েকবার নিজের বন্ধুদের নাম ধরে ডাক দেয়, কিন্তু কেউ সাড়া দেয় না। এরপর তার চারিদিকে কাফনে জড়ানো লাশের অস্তিত্ব অনুভব করল সে, এবং একটু পরেই চারিদিক থেকে বেতের বাড়ি পড়া শুরু হয়ে গেল। প্রচণ্ড সেই মার খেয়ে অজ্ঞান প্রায় রহিম মোল্লা। এমন সময় মার থেমে গেল। আস্তে আস্তে উঠে বসল সে। সামনে তাকিয়ে তার দৃষ্টি থেমে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে রহিম, কারণ তার সামনে বসে আছে সুলেখা। দেখেই ভয়ে চিৎকার করতে ভুলে যায় সে। এমন সময় সুলেখা বলে ওঠে, কিরে, আমাকে চিনতে পারছিস? আমি সুলেখা। এই যে দেখ, আমার মাথায় এখনো কাটা। বলেই নিজের মাথাটা 2 হাত দিয়ে এক টানে খুলে রহিম মোল্লার সামনে ধরল। দেখেই বমি করে দিল রহিম মোল্লা। 2 হাত দিয়ে পেট চেপে এক প্রস্থ বমি করে রহিম মোল্লা বলল, আমাকে ছেড়ে দে, আমাকে মাফ করে দে, আমাকে মাফ করে দে। বলেই হাউমাউ করে কেঁদে ফেলল রহিম। কি ছেড়ে দেব? সেদিন কি আমাকে ছেড়েছিলি তোরা 2 ভাই? আমি কত করে বলেছি আমাকে ছেড়ে দে, তোরা আমার ছোট ভাইয়ের মতো, নিজের বোন মনে করে ছেড়ে দে। কই সেদিন তো ছাড়িসনি। আমাকে 2 জন মিলে নষ্ট করলি। তারপর আমাকে যাতে কেউ চিনতে না পারে, তুই ও তোর ভাই আমার মাথা কেটে ফেললি। আমার সবুজ মিয়ারে কত মারলি, কই সেই কথা মনে নেই? বলেই নিজের মাথাটা আবার নিজের ধরে জোড়া লাগালো সুলেখা। এবার কেঁদেই ফেলল রহিম। বলল, ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো ছেড়ে দে। এবার খিলখিল করে হেসে উঠল সুলেখা। সেই হাসি শুনে কাঁপতে শুরু করে দিল রহিম। আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে সুলেখা। সামনে ভয়ার্ত রহিম। তারপর রহিমের ধরে
এক টানে ছিঁড়ে ফেলল তার মাথাটা। গল গল করে রক্ত পড়ছিল সেই কাটা মাথা থেকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।